স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আজকে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন এইসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল। স্টেট ডিপার্টমেন্টে নিয়মিতই থাকেন দ্য ভয়েসের করেসপন্ডেন্ট দস্তগীর জাহাঙ্গীর। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি বা বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের যে অবস্থান, সেই অবস্থান তুলে ধরেছেন। ধন্যবাদ আবারও। যারা আমাকে এই মুহূর্তে আমাদেরকে বাংলাদেশ থেকে শুনছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পৃথিবীর বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল দেশগুলো যেমন যুক্তরাজ্য, সেখানে অনেক কিছু ঘটছে। এই সকল বিষয় নিয়ে আমি চেষ্টা করেছিলাম আজকে বেদান্ত প্যাটেলের উপস্থিতিতে এই প্রশ্নগুলো করার। আমার শুধু ব্রিটিশ পার্লামেন্টেই নয়, পৃথিবীর আমি প্রথমে বলেছিলাম ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্রগুলোর প্রায় সব রাষ্ট্রতেই এখন এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে। ব্রিটেন কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে, যেটা আজকে আমি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। আমি যখন আজকে সারাদিন স্টেট ডিপার্টমেন্টে ব্যস্ত, তখন এই সংবাদটা আমি মিস করি। সেটা পরে আপনার কাছ থেকে আমি জানলাম, সেটা অনেক আগেই, কিন্তু পরবর্তীতে আমি ভেরিফাই করে দেখি ইয়েস, এটা সম্পূর্ণ ভাবে সত্য যে যুক্তরাজ্য নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণের উপর তাদের সতর্কতার কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে সেখানে অতর্কিত হামলা হতে পারে, মব জাস্টি হতে পারে, বহু কিছু, যেসবগুলো আসলে ঘটছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে আসছে না। আরেকটি বিষয় এখানে উনি কি উত্তর দিলেন সেটা বলার আগে আমি একটি বিষয় এখানে সংযোগ করতে চাই। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম সহযোগী বলবেন, যে কোন পার্টনার বলেন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে, সেটা হলো ব্রিটেন। এবং ব্রিটেন যেহেতু এই কাজগুলো করছে, ব্রিটেনের 3 জন এমপি পার্লামেন্টে গত 1 সপ্তাহ ধরে এই সকল নিয়ে তুলপার করছে, প্রশ্ন করছে, এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীকে এর জন্য চার্জ করছেন। সেখানে আমার প্রশ্নটা আসলে আমি ওনার কোনো প্রতিক্রিয়া জানতে চাইনি। আজকে আমার লক্ষ্য ছিল যে, আমার প্রশ্নটা ছিল এই উদ্বেগ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো কূটনৈতিক বা নীতিমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা। উত্তরে বেদান্ত প্যাটেল খুব স্পন্টেনিয়াসলি, এবং আমি একটা জিনিসকে এখানে বলবো যে উনি বারবার বলেছেন একটা শব্দ, এমফাসাইজ, আমরা জোর দিতে চাই, বলছেন আমরা জোর দিয়ে বলতে চাই। তার অর্থ হলো, আমি যে জানতে ছিলাম যে ওনারা কি করছেন, সেটার উত্তরে উনি বলছেন, ওনার যদি হুবহু ট্রান্সলেশনটা আমরা বলবো যে আমরা প্রতিটি সরকার বা যে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি হলো ধারাবাহিক সম্পর্ক। আমরা স্পষ্ট করে বলছি যে মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারকে সম্মান জানাতে হবে প্রত্যেকটি সরকারের। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হতে হবে, এবং সরকারি আইনের শাসন এবং মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে সরকারকে। এটি অব্যাহতভাবে জোর দিয়ে আসছি, এবং আমরা এটার উপর সর্বদাই জোর দিচ্ছি। এই যে কথাগুলো, এখান থেকে যে বিষয়টা আমি আমার মতন করে সংবাদকর্মী হিসাবে নিতে চাই, অনেক কথাই ওনারা অনেক সময় বলেন যে আমি যেহেতু বিষয়টা জানি না আমি কমেন্ট করব না, সেটাও কিন্তু একটা সংবাদ। কারণ উনি যখন জানবেন তখন নিশ্চয়ই আমাকে উত্তর পাঠাবেন, বা আমি পরবর্তীতে উঠালে এটাও নিয়ে আবার স্বীকার করবেন। অতএব সেখানে এই যে মঞ্চ, সেই মঞ্চ থেকে, এই ব্রিফিং রুম থেকে আমরা প্রতিটি শব্দকে আমাদের বিশ্লেষণ করা উচিত। উনি যখন বলছে উই এমফাসাইজ, এটা কিন্তু অনেকটাই ধরে নিতে হবে যে তারা আমাকেই শুধু বলে নেই, তার মানে তাদের কমিউনিকেশন চ্যানেলেও বাংলাদেশ সরকারকে তারা জানাচ্ছে যে আমরা উদ্বিগ্ন, কারণ আমরা
বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় মানবাধিকার এবং এই অধিকারগুলো সমুন্নত রাখতে চাই। এবং উনি যখন এমফাসিস শব্দটাও বলেন, আমি একদম বডি ল্যাঙ্গুয়েজের কথা বলবো। আপনারা যারা ভিডিওটা এখনো দেখেননি তারা দি ভয়েসে দেখতে পারেন, ইউটিউবে, ফেসবুকে, স্টেট ডিপার্টমেন্টের ইউটিউবে দেখতে পারেন। সেখানে আপনারা লক্ষ্য করবেন যে বেদান্ত পাটেল আগামী 20 দিন বা আগামী মাসের 20 তারিখের পরে আর তারা সেখানে থাকবে না, কিন্তু তারপরেও সেখানে উনি আসলেই সেটা এমফাসিস করেছেন মৌখিক এবং আমি বলবো শারীরিকভাবে। সেখানে বাংলাদেশ যে পরিস্থিতি নিজেরা তৈরি করছে এই সরকার, কারণ এই সরকার 5 বছরের জন্য কোনো নির্বাচিত সরকার নয়, অতএব তাদের পররাষ্ট্র নীতি তারা কোনো ধরনেরই হাত দেওয়া উচিত নয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে টেস্টেড বন্ধু, যাদের সহযোগিতায় 93,000 সৈন্য সহ পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হয়, সেই দেশের প্রতি সাথে মানে একদমই আমি বলবো অকূটনৈতিক ভাবে অনেকটাই, আমি শব্দটা সহজভাবে বলার জন্য, যে একদম পায়ে পাড়া দিয়ে একটা বৈরী সম্পর্ক তৈরির যে প্রচেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে, তাতে মনে হচ্ছে তার পেছনে অন্য ভারতের সাথে অন্য যে সকল দেশের সম্পর্ক খারাপ রয়েছে। আমি মেনশন করি আমাদের পূর্ববর্তী অংশ যেটা পশ্চিমে, তারা হয়তো বা বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করছে এখানে ভারতের সাথে একটি এই ধরনের সম্পর্ক তৈরি করার। না হলে না, একটি বিষয় আমি অতিরিক্ত হলেও আমি বলতে চাই, বাংলাদেশের অবস্থাটা, বাংলাদেশের এই অপরিণামদর্শী যে ব্যবস্থা যে সরকার বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশের মানচিত্র যদি চেঞ্জ হয়ে পড়ে সেটাও কিন্তু আশঙ্কার বিষয় হতে পারে। আমি অবশ্য এই জায়গাটায় আমি একটু ভিন্ন মত পোষণ করি, এই কারণে যে দেখেন, বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের আপামর বাংলাদেশকে স্বাধীন করেছে। ফলে বাংলাদেশের মানে স্বাধীনতার প্রশ্নে বা মানচিত্র বদলের প্রশ্নে সেটা খুব কঠিন হয়ে যাবে আমি মনে করি। আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হবে, কারণ বিষয়টা হলো যে এখন যদি কোনো ক্রমে কোনো পরাশক্তি, বিদেশি শক্তি কোথাও পৃথিবীতে কোথাও তাদের সৈন্য পাঠায়, সেখান থেকে ফিরিয়ে আনা হয় না, একদমই কেউ করেনি। এবং আমরা যেহেতু নেতৃত্ব শূন্য, সেখানে আমাদের দেশ থেকেও যে কেউ ফিরিয়ে নিবে, কারো কথায় ফিরিয়ে চলে যাবে, সেটাও সঠিক নয়। অতএব আমাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাটার কারণটা হলো যে আমাদের তো এই সরকারের কোনো ক্রমেই পররাষ্ট্র নীতি নিয়ে এত কিছু করা ঠিক নয়। তাদের মৌলিক কাজ হলো বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধান এবং সুষ্ঠু একটি নির্বাচন করে, এবং তারপরেও আমি এটাও যোগ করব, গত সরকারের যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অবশ্যই বিচারের ব্যবস্থায় আনার, অবশ্যই যারা দুর্নীতি করেছে, যারা অর্থ পাচার করেছে, যারা নানা রকম অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত, সুনির্দিষ্ট মানে তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সেই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। এবং সেটার সাথে সাথে তাদের আবার আইনি পরামর্শ গ্রহণের অধিকারও দিতে হবে। কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত জাজ আপনাকে ডিক্লেয়ার করছে যে আপনি অপরাধী, ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধী নন বলেই আমাদের ধারণা নিতে হবে। এবং এই সকল কাজ না করে ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি করা, ক্ষমতায় যাওয়ার আগেই বলে দেয়া, ভারতকে শাসিয়ে দেওয়া, এই সকল বিষয়ে আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে যুক্তরাজ্য ইতিমধ্যে বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছেন। এটা খুবই ন্যাক্কারজনক এবং এটা খুবই উদ্বেগের বিষয়। কালকে যেহেতু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি এবং তাদের নাগরিকদের উপর যে সকল ইনফরমেশন তা ওনারা দিতে চান, সেসবগুলো একসাথেই দেন, একই লাইনে, আমি বলবো একই লাইন আপ করেন। অতএব কালকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র একই কাজ করে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে আপনার চিন্তা করে দেখেন। আমরা অতীতে দেখেছি যে সাধারণত যখন ওয়েস্টার্ন কোনো একটা কান্ট্রি কোনো একটা ডিসিশন নেয়,
বাকি কান্ট্রিগুলো তারা ওটাকে ফলো করে। সো মোস্ট লাইকলি যেহেতু ইউকে এই কাজটা করেছে, তারা হয়তো ইউএসএ করবে, কানাডা করবে, অস্ট্রেলিয়া করবে, ইউরোপিয়ান দেশগুলো হয়তো বা তারাও একইভাবে মানে সতর্কতা জারি করবে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে। কারণ তাদের কাছে যদি এটা মনে হয় যে বাংলাদেশটা তাদের কাছে এখন মানে আতঙ্কজনক, তাহলে তারা তাদের সিটিজেনদেরকে, নাগরিকদেরকে তারা সেভ করতে চাইবে। সাগর ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি আমাকে সুযোগ দেন। প্রশ্নটা হলো যে ডক্টর ইউনূস যখন আসলেন ক্ষমতায়, উনি নিজেই ডিক্লেয়ার করলেন যে পৃথিবী উদার হয়ে আমাদেরকে প্রচুর ইনভেস্টমেন্ট পাঠাবে। আপনার কাছে আমার প্রশ্ন, পৃথিবীর যারা ইনভেস্টর, ওয়েস্টের ইনভেস্টর, তাদের যে মৌলিক চাহিদা, যে জায়গাটায় ইনভেস্ট করবে, সেই পরিস্থিতি কি বাংলাদেশে এই ডক্টর ইউনূসের শাসন আমলে বিরাজ করছে? আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং আলোচনা, কিন্তু দোস্তগির এটা নিয়ে একটা আলাদা করে সেশনই করা যায়। আপনি যদি মানে আপনি জানেন যে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকায় গত কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারভিউ দিয়েছেন। আপনি যদি ডেইলি স্টারের ইন্টারভিউটা পড়ে থাকেন বা তাদের যেটা ইউটিউবে আছে সেটা যদি শুনে থাকেন, বণিক বার্তার ইন্টারভিউটা যদি পড়ে থাকেন বা শুনে থাকেন, হ্যাঁ, আপনি খেয়াল করবেন যে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মানে ঠিক ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে তিনি কিন্তু কথা বলছেন। তিনি বলছেন যে আপনারা যেমন আমার কাছে সারাক্ষণ শুধু প্রশ্ন করেন ইলেকশন কখন দিবেন, ইলেকশন কখন দিবেন, ইলেকশন কখন দিবেন, আমিও ঠিক তাদের কাছে সারাক্ষণ শুধু বলি কখন দিবা, কখন দিবা, কখন দিবা। পেছনে যদি তাকাই, আপনি প্রথম আলোর ইন্টারভিউটাতে তিনি কিন্তু বলেছিলেন যে আমি আমেরিকাতে গেলাম, সবাই শুধু অস্থির হয়ে আছে আমাকে সাহায্য করার জন্য, টাকা দেওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু ডেইলি স্টার ইন্টারভিউতে এসে, বণিক বার্তার ইন্টারভিউতে এসে কিন্তু সেই টোনটা চেঞ্জ হয়ে গেছে এবং তিনি সেখানে এসে বলছেন যে যেভাবে নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন, আমি ঠিক সেভাবে তাদের কাছে টাকার জন্য অস্থির হয়ে গেছি। এবং আজকে ফাইন্যান্স অ্যাডভাইজারের একটা বক্তব্য ডেইলি স্টারে ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তাদের এই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ কিংবা ফরেন ফান্ডিং যেটা, সেইটা পেতে জুন মাস পর্যন্ত লেগে যাবে। সো তার মানে হচ্ছে যে জুন মাস পর্যন্ত সময়টায় মানে এই যে ফরেন ফান্ডিং বলি বা বৈদেশিক সহযোগিতা বলি, এই জায়গাগুলো একটু খুবই স্লো জায়গা আছে। আইএমএফ যে টাকাটা দেওয়ার কথা, আইএমএফ এর সেই টাকাটা এখনো তো প্রসেসের মধ্যে আছে। এটা নিয়ে কিছুদিন আগে আপনার ইকোনমিস্ট একটা রিপোর্ট করেছিল। ইকোনমিস্ট বলেছিল যে এটার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ইজ স্কেপটিক্যাল, কারণ ডোনাল্ড ট্রাম্প খুব উইলিং না যে মানে বাংলাদেশকে এই টাকাগুলো দেওয়া হোক। এটা আমাদের কথা না, এটা ইকোনমিস্টের কথা। যাই হোক, এখন এই যে সিনারিও, আর আপনি ইনভেস্টমেন্টের যে প্রশ্নটা করছেন, সেই প্রশ্নটার জায়গায় আমি যদি বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি একজন ব্যবসায়ী, আপনি জানেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলেন, চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, কমার্স মিনিস্টার ছিলেন বাংলাদেশের এক সময়, তিনি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। বিদেশি একজন কূটনীতিক তার সঙ্গে দেখা করার পর তিনি ঢাকার মিডিয়ায় যখন কথা বলেন, তখন তিনি বলছিলেন যে দে আর ওয়েটিং, যে কখন দেশের মানে পরিস্থিতিটা চেঞ্জ হবে, কারণ তারা আসলে একটা স্টেবল গভর্নমেন্টের অপেক্ষায় আছে, যে বাংলাদেশে একটা স্টেবল, একটা ইলেক্টেড গভর্নমেন্ট হবে, তখন তারা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে ডিসিশন নেবে, তখন তারা বাংলাদেশের বিনিয়োগগুলো নিয়ে এগিয়ে আসবে। ফলে এই সময়টাই কিন্তু নট নেসেসারিলি যে কেবল যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, অস্থিরতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এগুলো তো একটা বিষয় আছে, কিন্তু এই গভর্নমেন্টটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, এটা দে নো ইট ভেরি ওয়েল। যে ফলে একটা টেম্পোরারি ট্রানজিশনাল গভর্নমেন্টের সময় কেউ খুব বড় ধরনের বিগ ইনভেস্টমেন্ট ডিসিশন নেয় না, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো নেয় না। এটা আপনিও জানেন না, আমি দীর্ঘদিন ফাইন্যান্সিয়াল জার্নালিজম করেছি, সেই সুবাদে আমার এই এক্সপিরিয়েন্স থেকে আমি আমার এই মতামতটা বললাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, যে আমি আপনাকে উল্টো প্রশ্ন করলাম, কারণ হ্যাঁ, বা আমি মোটা দাগে বলতে চাই, যেটা আপনি বিশ্লেষণ করলেন আপনার সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে, যে বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশিরা সেখানে তাদের, আপনি আমেরিকান পত্র পত্রিকায় যে সেসবগুলো বাংলাদেশিরা পরিচালনা করে, তার সেখানে আপনি দেখতে পাবেন যে প্রতিদিনই গত 15 বছরে এটা দেখা যায়নি, কমই দেখা গিয়েছে, যে তারা বাংলাদেশ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বাড়ি বিক্রির দিচ্ছে। তার অর্থ হলো যে আমি যেটা বলতে চাচ্ছি, সেটা বাংলাদেশিরাই নিজের দেশেই ইনভেস্ট করতে চাচ্ছে না, সেখানে এই সুযোগটা এই মুহূর্তে এই সরকারের পক্ষে শুধুই এটা
ফাঁকা বুলি। আমাদেরকে যারা শুনছেন, আমি একদম আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে পৃথিবীর কোথাও থেকেও 1 টাকাও আসার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত একটি সুনির্দিষ্ট নির্বাচিত এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার আসবে। সেই সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই সাগর ভাই, সেটা হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বিধানসভায় গিয়ে বলেছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী মোদি যাতে হস্তক্ষেপ করেন জাতিসংঘে। এখন বিষয়টা আমরা যত সহজভাবে বলে ফেললাম, আর এটা কিন্তু এত সহজ নয়, এটা অনেক বড় একটা বিষয়।